প্রথমেই চাপকানো উচিত, আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত। অনুমান না, ওটা ঘোষণা হয়েছিল হয়তো। রনি ভাই, আপনি তো দীর্ঘদিন প্রত্যক্ষ রাজনীতি করেছেন, সাংবাদিকতা করেছেন, পার্লামেন্টে ছিলেন, সব জায়গায় অভিজ্ঞতা আছে নির্বাচনের সব দিক থেকে। সাংবাদিক হিসেবে পর্যবেক্ষণ করেছেন, রাজনীতিক হিসেবে ভোট আহ্বান করেছেন, পার্লামেন্টারিয়ান হিসেবে ভোট নিয়ে পার্লামেন্টে গেছেন। আজিজ ভাই অনেকগুলো অভিযোগ করলো যে মনোনয়নের বেলায় দুর্নীতিবাজ খোঁজা হয়, মনোনয়নের আগে কেন দলগুলো এগুলো স্ক্রুটিং করে না, এই সব বিষয়গুলো অভিযোগ তুললেন। আপনি কি বলবেন? আপনি তো এখন রাজনীতিকে গবেষণা করেন, বিশ্লেষণ করেন। আমার কাছে মনে হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্ট যে পদটি, রাষ্ট্রের একটা সাধারণ জনমত হওয়া উচিত যে আমরা সংসদে 300 জন মানুষকে পাঠাবো, তারা আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান। যদি ব্যবসায়ীদের মধ্যে থেকে আমরা 50 জন সিলেক্ট করি, তারা হবেন সৎ ব্যবসায়ী, যে ব্যাংকে টাকা মারে, টাকা হাওলাত করে, পরিশোধ করতে পারে না, সাকসেসফুল না, স্টাফদের বেতন দেয় না, এরকম লোক, হাজার কোটি টাকার ব্যবসায়ী হলেও এরকম কৃপণ এবং কঞ্জুস প্রকৃতির লোকরা আমরা পার্লামেন্টকে পাঠাবো না। আমরা শিক্ষকদেরকে পাঠাবো, ধরুন কথায় কথা তাদের মধ্যে থেকে 10 জন, কিন্তু এমন শিক্ষককে পাঠাবো না যে লেখাপড়া জানে না, বা লেখাপড়া জানে দুর্বৃত্ত প্রকৃতির, চরিত্র ভালো না, আবার নিজের জ্ঞান গরিমা দেখানোর জন্য সে একটু মোজ বাঁকা করে রাখলো, চুল পিছনে, সামনে টাক, বিশাল টাক, কিন্তু পিছনে 1 হাত লম্বা চুল নিয়ে ঘুরতেছে। এরকম অদ্ভুত প্রকৃতির লোকজন আমাদের পার্লামেন্টে দরকার নাই। আমরা এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের মধ্যে যারা আমাদেরকে রিপ্রেজেন্ট করবেন পার্লামেন্টে, আমরা ধরে নেব যে সারা পৃথিবীর মানুষ দেখবে যে এরাই হলো বাঙালি, এরা বাংলাদেশের লোক, এরা বাংলাদেশের ব্যবসায়ী, এরা রাজনীতিবিদ, 100% রাজনীতিবিদ, এরা কমিউনিটি লিডার। এমনকি যদি আমরা পাহাড়ি বা কোনো যাকে বলা হয় প্রান্তিক জনগোষ্ঠী থেকে কোনো রিপ্রেজেন্টেশন কাউকে নেই, এমনকি ধরেন ম্যাথর সম্প্রদায় নিলেন, কিন্তু দেখতে হবে যে ম্যাথরদের মধ্যে সবচেয়ে সুদর্শন, সুন্দর, শিক্ষিত ম্যাথরটা যেন পার্লামেন্টে যায়। হতে পারে একটা সময় তো চন্দ্রগুপ্ত মৌর্যের জামানাতে বেশ্যা যারা ছিলেন তাদেরও রিপ্রেজেন্টেটিভ, তাদের একটা মিনিস্ট্রি ছিল, গণিকা মিনিস্ট্রি, মন্ত্রী ছিল গণিকা মন্ত্রী, এবং বেশ্যাদের যে সর্দার ছিল তারা রাজপ্রাসাদে সরাসরি ঢুকতে পারতো। তা আপনি যদি আমাদের এই সমাজে কত ভ্রাম্যমান পত্রিকা থেকে শুরু করে কত কিছু আছে, ইটস নট লেস দ্যান 1 crore, যদি আপনি তাদের রিপ্রেজেন্টেশন দিতে চান দেন, আপনি যদি তৃতীয় লিঙ্গর রিপ্রেজেন্টেশন দিতে চান দেন, তবে প্রত্যেকটা লোকের তার সেই স্ব পেশাতে নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী, যোগ্যতা এবং প্রেজেন্টেশন থাকতে হবে। হি মাস্ট বি দ্য বেস্ট অ্যামং দ্য কমিউনিটি। এখন দুর্ভাগ্য হলো যে আমাদের এখানে কতগুলো নিয়ম, যেমন আমি প্রথমেই আজিজ ভাইয়ের সাথে একটা ব্যাপারে মানে যাকে বলে ঐক্যমত পোষণ করছি, যে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো, এদের একটা বিরাট অংশ দুর্নীতিবাজ, লেখাপড়া জানে না। এই যে দেখেন মানে মেজাজটা এমন গরম হয়ে যায়, থাকে গুলশান বনানীতে 10 লাখ 15 লাখ টাকার বাংলো বাড়িতে ভাড়া অথবা কিনে, সে বলছে যে তার বাৎসরিক ইনকাম 7 লাখ টাকা, চড়ে 10 কোটি টাকা দামের গাড়িতে। তো এই লোক 7 লাখ টাকা ইনকাম তার বছরে হয় কি করে? তো প্রথমেই চাপকানো উচিত, আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত, যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে 10 লাখ টাকা, তুমি টাকা পাও কই? তুমি 7 লাখ টাকা ইনকাম আসলে কোত্থেকে? এই যে অনেকগুলো জিনিস আসে। আবার একজন লোক সরকারি একটা চাকরি করত, তো সরকারি একটা চাকরি করত কি ছিল, একজন টিওনো পর্যায়ের কর্মকর্তা ছিল, এরপর হঠাৎ করে এমপি হয়ে গেল। এমপি হওয়ার পরে বিরাট একটা সময় জেলে ছিলই ছিল, এখন দেখা গেল সেই সমস্ত লোকের বছরে 10 কোটি টাকা ইনকাম। আমাদের প্রশ্ন যে এই 10 কোটি টাকা তুমি মাসে ইনকাম আসলো কোত্থেকে? তোমার তো বাপের কিছু ছিল না, ইয়োর ফাদার ওয়াজ এ পোর ম্যান। তুমি জীবনে শুরু করছো একটা টিওনোর মানে এসি ল্যান্ডের চাকরি দিয়ে, তারপর তুমি এই কয় বছর বা 2 বছর বা 3 বছর তুমি মেম্বার অফ পার্লামেন্ট ছিল, তোমার এই টাকা হলো কোত্থেকে? আবার মানে এখানে এক গ্রুপ বলছে আমার টাকা আছে, আর এক গ্রুপ বলছে টাকা নাই। এরকম ভণ্ডদের দিয়ে তো আসলে রাজনীতি হবে না। তো আমার কাছে মনে হচ্ছে যে এবার যারা একটা বিষয়কে নির্বাচন করতে যাচ্ছে তাদের প্রথমে উচিত ছিল এই স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে প্রথমত বলা যে এই 1% দরকার নেই, এবং এখানে ভালো মানুষদের জন্য কিছু ইনসেন্টিভ দরকার ছিল, যেমন দেখা গেল যে একজন মানুষ 30 বছর সে ইনকাম ট্যাক্স দিচ্ছে,
তো যখন আপনি 30 বছর ইনকাম ট্যাক্স দিচ্ছেন, একজন মানুষ খুব ভালো রেজাল্ট করে MA পাস করেছেন, তো একজন লোক MA পাস করেছেন, ভালো রেজাল্ট করেছেন, PhD করেছেন, রাজনীতি করেছেন, সৎ হিসেবে আসেন, আপনি তো তার সঙ্গে যে SSC পাস করেননি, ব্যাংকের টাকা মেরেছে, সফল হয়নি, তাকে আপনি এক টেবিলে বসাচ্ছেন। এটা একটা বৈষম্য হয়ে গেল না? তো এখন এই যে বৈষম্য হয়ে গেল, ফলে আমি মনে করি যে আমাদের যে পার্লামেন্ট নির্বাচন, যারা জনগণকে রিপ্রেজেন্ট করবে, যাদের আইডেন্টিটিতে সারা দেশ পরিচিত হবে, দেশ এবং দেশের বাইরে, যারা রেড পাসপোর্ট পাবে, যারা মৃত্যু পর্যন্ত একজন MP মেম্বার অফ পার্লামেন্ট ধরে নেওয়া হয় যে তিনি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এরা সমগোত্রীয়, সমপর্যায়ের। তো এমন একজন মানুষ যে কিনা রাষ্ট্রে থাকবেন এবং তার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তিনি VIP হিসেবে, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকবেন। তা আমরা তো লেদু গেদু ধলা, ভণ্ড, প্রতারক, চোর, স্যাসর, এই সমস্ত লোকদেরকে আমাদের প্রতিনিধি বানাতে পারি না। এই যে একজন লোক দেখা গেল যে আফসোস করতেছে যে আমি ঋণ খেলাফি, আমি এটা হচ্ছে, আরে বাবা, তুমি নিজে যেখানে একটা ব্যবসা চালাতে পারোনি, ব্যাংক থেকে টাকা নিয়ে টাকাটা ঠিক মতো ফেরত দিতে পারোনি, তো সেখানে তুমি 5 লাখ লোকের রিপ্রেজেন্টেশন করবা, তাদের অভাব অভিযোগ তুমি করবে। একটা এলাকাতে 5,000 কোটি টাকার বছরে যদি 4-5 বছরে কাজ হয়, তো এই টাকার দিকে তো তোমার লোভ চলে যাবে, লালসা চলে যাবে। এই লালসা থেকে তুমি কিভাবে মুক্ত হবে? আরেকটা জিনিস রিয়েলিটিতে চলে আসতে হবে, সেটা হলো যে আমাদের দেশে যখন যে নির্বাচনের বিধি ব্যবস্থা, কোনো একটা নির্বাচন 1 কোটি টাকার নিচে হবে না। আর অনেক অনেক এলাকা আছে নোয়াখালীর মতো জায়গাতে, সেখানে মিনিমাম 10 কোটি টাকা থেকে 20, 25, 50 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এটা ডিপেন্ড যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সে কতটা ধনী। এখন এটা নির্বাচন কমিশনকে অ্যাসুর করতে হবে যে এই যে সে যেন অবাধে টাকা খরচ করতে পারে এবং তার সেই টাকাটা থাকতে হবে, এবং তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার ওই এলাকাতে, আমি জানি যেমন ধরেন আমার যে নির্বাচনী এলাকা, এখানে নির্বাচন করতে 1 কোটি টাকা লাগবে। আর যদি আপনি নোয়াখালীর বেগমগঞ্জ ধরেন, বেগমগঞ্জে নির্বাচন করতে 20 কোটি টাকা লাগবে। এখন যিনি প্রার্থী হবেন তাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে যে আপনি 20 কোটি টাকা কোথায় পেলেন, আপনি এটা খরচ করলেন, উনি যেটা বললেন যে আপনি যেটা খরচ করলেন, এই 20 কোটি টাকা কেন আপনি খরচ করবেন, এবং এই টাকাটা আপনি রিটার্ন নেবেন কিভাবে, এবং আপনার যে 20 কোটি টাকা আছে এটার আপনি আমাকে দেখান। আপনার যদি বৈধ ইনকাম থাকে, 100 কোটি টাকা আপনার ইনকাম ট্যাক্স ফাইলে থাকে, ইভেন 20 কোটি টাকা থাকে, আপনার টাকা আপনি ছেড়ে ফেলে দেন, আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু আগে আপনি আমাকে বলেন যে আপনার এই নির্বাচনের টাকা আসবে, কিন্তু এখানে না করে সব জায়গা থেকে একটা শুভঙ্করের ফাঁকি। রনি ভাই, তাহলে প্রশ্নটি যে জায়গাটিতে আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে আসলে এই যে মানে আপনাদের দুজনের আলোচনায় দেদারসে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে গেল, তাহলে কি উৎসব থাকলো? এতে করে কি ভোটের মাঠে কোনো প্রভাব পড়বে? মানে মূলত হলো কি, আসলে যেই লাউ সেই কদু। আগে যেভাবে এই যে রাজনীতির নামে চাঁদাবাজি, মনোনয়ন বিক্রি, দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য, মন্দ এবং বাজে লোকদের হাতে রাষ্ট্রীয় কাঠামো এবং রাজনীতি চলে যাওয়া, এইবারের এই এত বড় বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম কিছুটা হলো পরিবর্তন হবে, কিন্তু অবস্থা হলো যে আগের চাইতে অন্ততপক্ষে 3 গুণ 4 গুণ খারাপ হয়ে গেছে। এর কারণ হলো সেই আওয়ামী লীগ জমানাতে 14, 18 ইসে তারা যা কিছু হোক না কেন, সেখানে আপনি দেখেন যে পার্লামেন্টে যারা ছিলেন মোরলেস তাদের একটা কোয়ালিটি ছিল, জি, সব দিক থেকে। আপনি সেটার সঙ্গে যদি রেশিও ধরেন, এই বছরে যদি আপনি প্রার্থী তালিকা দেখেন, তাহলে আপনি দেখবেন 2009 সালে আমরা যখন প্রার্থী ছিলাম, আমাদের কথা বাদ, তার মানে হচ্ছে আওয়ামী লীগের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্টে কিছুটা কোয়ালিটি ছিল, আপনি বলতে চাচ্ছেন। মানে এখন যেভাবে সম্ভাব্য যেটা তার সাথে অনেক ভালো কোয়ালিটি ছিল। আপনি বলেছেন যে এর আগের পার্লামেন্টেরিয়ানদের মধ্যেও একটা কোয়ালিটি ছিল বা একটা স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু এখন যারা ভোটের মাঠে ভোট প্রত্যাশা করছেন তাদের সেই কোয়ালিটিটি আপনি দেখছেন না। আমি বলি, আমি আগের পার্লামেন্টগুলো শুধুমাত্র আমি যতদিন থেকে পার্লামেন্ট দেখে আসছি, আমি 79 থেকে পার্লামেন্টগুলো দেখে আসছি, যারা আসছে, শাহ আজিজুর রহমান থেকে শুরু করে একেবারে 2024 সনের সর্বশেষ শেখ হাসিনা পার্লামেন্ট। তো এখানে যেটা হলো যে মিলিটারি যে অফিসার, একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল বা সেনাপ্রধান, ওর মধ্যে সবচেয়ে মেধাবী যে লোকটি, ও কিন্তু এমপি হওয়ার চেষ্টা করতেন। তারপরে সচিবদের মধ্যে যিনি ক্যাবিনেট সচিব হতেন বা যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল, তারা এমপি হওয়ার চেষ্টা করতেন। ব্যবসায়ীদের মধ্যে ওইরকম। তাহলে দেখা গেল অ্যাটলিস্ট 50% লোক
আসছে রাজনীতি থেকে, বাকি 50% বিভিন্ন শ্রেণী পেশা থেকে, বিভিন্ন স্টেক থেকে বিভিন্ন স্টেক থেকে। তো এর মধ্যে একটা সম্মিলন হতো এবং পার্লামেন্টের মধ্যে আমরা দেখতাম, আমি যে পার্লামেন্টে ছিলাম 9 পার্লামেন্টে, সেখানে আসলে যাদের একটু লেখাপড়া কম বা প্রান্তিক থেকে এসছে, এমপি হয়ে আসছে, তারা কিন্তু কখনো আমাদের সামনে বসতেনও না, এতটা সম্মান মর্যাদা দিতেন। আবার আমরা যেমন সুরেন্দ্রনাথ সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী, মানে এই সকল জায়ান্ট যারা পার্লামেন্টেরিয়ান ছিলেন, বা বিএনপির মধ্যে ধরেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ছিলেন, মওদুদ আহমেদ ছিলেন, জাতীয় পার্টির মধ্যে কাজী ফিরোজ রশিদ থেকে অন্যান্য যারা ছিলেন, মানে পার্লামেন্টের মধ্যে আমরা তাদের সবাইকে মনে করতাম আকাশের একটা নক্ষত্রের মতো। এদেরকে দেখলে মনে হতো এমপি, আর ওদেরকে দেখে আমাদের একটা স্বপ্ন হতো যে ইস, এই যে মনিরুদ্দিন খান বাদল যেভাবে বক্তব্য দিচ্ছেন, আমি যদি এভাবে দিতে পারতাম, আমার কাছে মনে হতো। আচ্ছা, এখন আপনি দেখুন তো যে সকল প্রার্থী হয়েছে, তাদের কাকে দেখে আপনার স্বপ্ন হয়? এদের মধ্যে তো অনেক যোগ্যতম নেতা আছে। আমি শুধু রাজনৈতিক বলি নেতা যে আছে। আপনি বলেন তো এই পার্লামেন্টের মধ্যে একজনের নাম বলেন, মানে এই প্রজন্মে আসছে, আগের প্রজন্ম বাদ, মানে এইবার প্রথম মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, আপনার যদি একটা বোন থাকে আপনি তাদের কাছে বিয়ে দিতে রাজি, আপনার যদি একটা মেয়ে থাকে তাকে আপনি জামাই বানাতে রাজি, আপনি যদি সন্তান হন এরকম মনে হবে যে এরকম একটা বাপ থাকলে আমি খুব হ্যাপি হতাম। কোনো মেয়েকে দেখে আপনার মনে হয় যে একে আমি আমার মা বানাতাম, আমার বোন বানাতাম, অথবা আমার প্রেয়সী বানাতাম। বুকে হাত দিয়ে বলেন তো, লিডার শুড বি জাস্ট লাইক এ ক্যাপ, আমার মাথার তাজ। নেতা হবে এমন যাকে দেখলে আমার শ্রদ্ধা আসবে, ভালোবাসা আসবে, যাকে আমি অনুসরণ করব, যাকে আমি বিশ্বাস করব। এদের মধ্যে সেই সবকিছু। কোয়ালিটি আপনি দেখছেন না? আমি আপনার কাছে প্রশ্ন করেছি, প্রশ্নটা এই পর্যায়ে থাকুক। আমি শুধু যে জিনিসটা বলছি যে যিনি বা যারা অ্যাটলিস্ট অন অ্যাভারেজে 5 লাখ লোকের আশা আকাঙ্ক্ষা প্রেম ভালোবাসার প্রতীক হবে। আমি ধরুন এমপি ছিলাম, তা আমার এলাকাতে প্রত্যেকটা লোক, আমি বা আমার স্ত্রী, আমাদেরকে মনে করে আমরা ওই নির্বাচনী এলাকার ফার্স্ট লেডি, ফার্স্ট ম্যান, প্রেসিডেন্ট। আমি কোনো ক্ষমতা থাকুক আর না থাকুক, ওই এলাকার সব সমস্যা নিয়ে লোকজন আমার কাছে আসবে। আচ্ছা, তা আসার পরে কি হলো, আমাকে প্রথমত একটা প্রত্যুৎপন্নমতিত্ব থাকতে হবে যে লোকটি আমার কাছে যে বিষয়টা নিয়ে আসছে সেটা খুব দ্রুত বুঝতে হবে। 2 নম্বর হলো সে একটা সমস্যা নিয়ে মজলুম হয়ে আমার কাছে আসছে, একটা স্বপ্ন নিয়ে আমার কাছে আসছে। তো সেক্ষেত্রে ধরুন পলিটিক্যাল কোয়ালিটি, প্রফেশনালিজম, দক্ষতা, অভিজ্ঞতা, কানেক্টিভিটি, মেধা, যোগ্যতা, অর্থাৎ একটা মানুষের হিউম্যান কোয়ালিটির এক্সট্রিম লেভেলের সব যোগ্যতা একজন রাজনীতিবিদের মধ্যে যদি না থাকে, তাহলে ওই রাজনীতিবিদ মেম্বার অফ পার্লামেন্ট হলে ওই এলাকার মানুষের জীবনে জাহান্নাম নেমে আসে। আর যখন ওরকম একটা মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়, প্রত্যেকটা এলাকা একটা জান্নাতের টুকরোতে পরিণত হয়ে যায়। এখন আপনি যদি টিআর বিক্রি করতে হয়, কাবিখা বিক্রি করতে হয়, 2 কোটি টাকা আপনি আপনার 10 জনের কাছ থেকে চাঁদা নিয়ে, হাওলাত করে, চুরিচামারি করে, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি একটা ইলেকশন করেছেন, আর গরিবের হক মেরে আপনাকে সে টাকা উপার্জন করতে হবে, আপনার ফলাফল ভালো আসবে না। তো যার জন্য হয় কি, আমি এই জিনিসগুলো ইন্ডিকেট করছি, নট ইন পার্সন, আমি কাউকে ইন্ডিকেট করে আজ বলছি না, কিন্তু আমার এখন এই যে প্রসিডিংটা মনে হচ্ছে, এই যে নির্বাচন হচ্ছে, যারা যারা আসছে, যেহেতু আমি সেই বললাম যে আমি তো শাহজিজুর রহমান তো একজন রাজাকার ছিলেন, কিন্তু যোগ্যতায় শাহজিজের মানে তার সমপর্যায়ের লোক তো পার্লামেন্টে ছিল না, মানে মেধায় মননে সব দিক থেকে। আপনি মিজানুর রহমান চৌধুরীর মতো পার্লামেন্টেরিয়ান ছিলেন, আপনি মশিউর রহমান জাদু মিয়ার মতো লোক ছিলেন, আতাউর রহমান সাহেবের মতো লোক আমাদের দেশে পার্লামেন্টে ছিলেন, শেরে বাংলা ফজলুল হকের মতো মানুষ ছিলেন। এই দেশে শেরে বাংলা ফজলুল হক মানে জওহরলাল নেহেরু, মানে শেরে বাংলা ফজলুল হকের একবার পিএস ছিলেন। আবার জওহরলাল নেহরুর বাবা মতিলাল নেহরু শেরে বাংলা ফজলুল হকের পিএস ছিলেন। উই আর দ্য বেঙ্গলি। আমাদের এইরকম একটা লিগ্যাসি আছে, ঐতিহ্য রয়েছে, এরকম ভালো ভালো মানুষ আমাদের দেশে জন্ম নিয়েছে। আপনি যে দেখেন একজন সচিব ছিলেন মোকাম্মেল হক, মোকাম্মেল হকের বাবা ছিলেন মোজাম্মেল হক, বিখ্যাত কবি। এই যে বাংলাদেশে আপনি চিন্তা করেন সর্বভারতীয় রাজনীতিতে দৈনিক আজাদের যে সম্পাদক ছিলেন মাওলানা আকরাম খা, আপনি কল্পনা করতে পারবেন না তার প্রভাব সর্বভারতীয় রাজনীতিতে কোন পর্যায়ে ছিল। আমাদের তোফাজ্জল হোসেন মানিক মিয়া সাংবাদিকতার এই জগতে, রাজনীতির জগতে আবুল হাশিমের মতো মেধাবী, যে বদরুদ্দিন নমর সাহেবের বাবা আব্দুল হাশিমের মতো মেধাবী লোক আমাদের এই রাজনীতিতে ছিল। কেন এখানে এমন লোক আসবে যার লেখাপড়া, যার চেহারা সুরত, কথাবার্তা, পোশাক, ড্রেস কোড দেখে আমার মনে কোনো সম্ভ্রম আসবে না?
কেন তাকে দেখলে আমি আশরাফুল মাখলুকাতে সুন্দর সুন্দর নাম যে আগামীর যে পার্লামেন্ট সেটি নিয়ে আপনি অনেক অনেক বেশি আশাবাদী না? মানে এখানে আশাবাদীর তো প্রশ্নই আসে না, আমি বরং মানে আতঙ্কিত। মানে এই নির্বাচনেও কোনো মানে এখানে যে কোনো ব্যাপার উৎসব বা একটা ইতিহাস সৃষ্টি করবে এরকম কিছু দেখছেন? এটা আমার পরবর্তী প্রজন্মের হয়তো ভালো লাগবে, যেহেতু আমি এর দেশ চাইতে ভালো ভালো মানুষদেরকে দেখে আসছি, সফল মানুষ। আমি ধরুন সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেখে আসছি, তো যখনই আমি হুম্মামকে দেখছি আমার সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে পড়ছে, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কথা মনে পড়ছে, এবং আমি এই দুজনের মধ্যে ডিফারেন্স মনে হচ্ছে হুম্মামের সাথে তার বাবা 100 টাইমস বেটার। খুবই স্বাভাবিক। খুব স্বাভাবিক। আবার এখন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে আমি দেখেছি কলিগ, তার ছেলে এখন নওশাদ জমির আসছে, আমি নওশাদ জমিরকেও চিনি আর জমিরুদ্দিন সরকারকে চিনি, কিন্তু আমার মনের মধ্যে তো সেই নওশাদ জমিরের কথার পরিবর্তে তার বাবার কথা মনে আসছে। এটা আমার এই দোষ কি আমার বলেন? আবার শামা ওবায়দের কথা চিন্তা করেন, সে প্রার্থী হয়েছে। রনি ভাই, আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু আজিজ ভাইয়ের কাছ থেকে আরেকটু শুনতে চাই। আজিজ ভাই, একই বিষয়ে যে এই নির্বাচন তো এক ধরনের উৎসবের ডামাডোল বেজে গেছে, একই সঙ্গে নানান ধরনের আন্দোলন সংগ্রামও আছে। এর মধ্যে ইনকিলাব মঞ্চ 3 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। একদিকে নির্বাচনী আমেজ, অপরদিকে কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়া এবং ইনকিলাব মঞ্চ সহ কিছু স্টেকরা আন্দোলনমুখী, সবটা মিলিয়ে নির্বাচনটি আসলে কোন পথে এগোচ্ছে? পরিবেশটা কেমন দেখছেন? মঞ্চ আন্দোলন করছে হাদির বিচারের জন্য, হাদি হত্যার বিচারের দাবিতে, সেটি আমরাও চাই। তা আমার প্রশ্ন হচ্ছে, হাদি নিহত হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সে একটা ব্যতিক্রম ধর্মী রাজনীতিবিদ ছিল। আমি বলবো সে অন্য ধরেন পায়ে হেঁটে রিক্সায় চড়ে পয়সা খরচ না করে একটা নূতন যে নেতৃত্ব কেমন হতে হয় তিনি কিন্তু কিছুটা চোখে আঙুল দিয়ে দেখার চেষ্টা করেছেন। কুপিয়ে হত্যা করা, গুলি করে হত্যা, এবং যে ঘাতক তার সাথে ছিল, মিছিলে ছিল, মিটিংয়ে ছিল। তার আগে আপনার গণ অধিকার পরিষদের সেক্রেটারি তিনি রাশেদ সাহেব, তিনি বললেন 50 জন এমপি প্রার্থী টার্গেট কিলিং হবে। আমার কাছে তথ্য আছে, তথ্যটা পরে কেন এমপি মারা গেল? 2, তাকে জিজ্ঞেস করেছেন বলে তো মনে হয় না, তিনি তো তার পরেও বলছে হ্যাঁ, তো আপনার তথ্য তো ছিল টার্গেট কিলিং হবে। তারপরেও আপনার হাদি যেভাবে চলছে রাস্তাঘাটে হেঁটে রিক্সায় চড়ে, সে তো একটা সফট টার্গেট, তাকে হত্যা করেছে। এবং যে লোকটি হত্যা করেছে সে তার সাথেই ছিল। তো তিনি যারা কি দাবি করতে পারে না সেই লোকটি দেশে আছে না বিদেশে গেছে? ভারতে পাড়ি জমাইছে বলা হচ্ছে, আবার বলা হচ্ছে দেশে আছে। তো এটার আবার বলতেছে সরকারের পক্ষ থেকে আগামী 10 দিনের ভিতরে বিচার হবে। আর ভাই, কিলারই ধরা পড়লো না, বিচার কেমনে করবেন? তার মানে কিলার যদি পালায় যায়, অনুপস্থিত রায় তো দিতেই পারেন, কোর্ট বসে আছে, রায় দিয়ে দিল, এটা তো বিচার হলো না। আজিজ ভাই, এরকম পরিবেশের মধ্য দিয়ে যে নির্বাচনী মাঠে দিনগুলো গড়াচ্ছে, সামনের দিকে ভোটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আপনার কাছে কি মানে, আপনার অবজারভেশন কি বলে? উৎসবের দিকেই তো এগিয়ে যাচ্ছি নাকি? দেখেন, উৎসবের দিকে এগোচ্ছি বটে, নাও করতে পারি না, হাও করতে পারি না। অর্থাৎ নির্বাচন হবে এটাও সিরিয়াসলি বলতে পারছি না, নির্বাচন হবে না এটাও না। 1/11-এর সময় 2বার আপনার শিডিউল পাল্টেছে, 10 দিন আগে সরকার বদলে গেছে। তো এখনো তো ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে তবে কিন্তু যদি দিয়ে কথা বলে, তার উপরে আস্থা নাই। সে আদৌ নির্বাচন যেটা বলছে এটা সত্য কিনা এটা তো মানুষ বিশ্বাস। আপনি কি কোনো ডটস দেখছেন এখানে? আপনি রিক্সা ওঠেন না, জিজ্ঞেস করেন না, রিক্সাওয়ালা জিজ্ঞেস করবে ইলেকশন ফাইনালি হবে তো। কিন্তু আমরা তো মনে করি যে নির্বাচন হচ্ছে না, নির্বাচন দরকার, কারণ দেশটা তো ফোকলা হয়ে গেছে, প্রবাসী আয় বেড়েছে কারণ বিনিয়োগ নাই বলে, আর সর্বক্ষেত্রে তো 33 বিলিয়ন আজকে রিজার্ভ। হ্যাঁ, ওটা তো বিনিয়োগ নাই, ব্যবসা নাই, মানে জমে গেছে। হ্যাঁ, IMF এর সব লোন শর্ত মেনে লোন নিয়েছেন, সে এখন বাজার হু হু করে আর লাগাম টানতে পারেন না। মুদ্রাস্ফীতি আপনি দেখেন, আপনার পত্রিকায় ছাপা হয়েছে গতকালকে, মুদ্রাস্ফীতি বেড়েছে এবং বাজার সব ব্যবসা ট্যাবসা সব 30% কমে গেছে। এবং আজকে আবার দেখলাম শেয়ার বাজারে 8টি কোম্পানি হল্ট করেছে। হ্যাঁ, তো এভাবে তো সব বন্ধ হচ্ছে। ইন্ডাস্ট্রি, উনি একবার গার্মেন্ট ব্যবসা করতো, গার্মেন্ট ব্যবসায়ী
তো 1/3 বন্ধ হয়ে গেছে। বিশ্ব ব্যাংক সবচাইতে বিশ্ব ব্যাংকের জরিপ তো বিশ্বাস করতে হবে। বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে আগামী বছর জিডিপি গ্রোথ হবে 3.5%, অর্থাৎ দুর্ভিক্ষ হবে। কিন্তু আপনি এখন নির্বাচন ছাড়া সারা দেশ, পৃথিবী, এমনকি ভারতও বলে নির্বাচিত সরকার হলে তারা সম্পর্ক উন্নত মানে কিছুটা ইউটার্ন করতে পারে এই এইটা জায়গা থেকে। হবে। হ্যাঁ, বিনিয়োগ আসবে। কিন্তু নির্বাচিত- ব্যবসায়ীরাও কিন্তু মুখিয়ে আছে একটি নির্বাচনের জন্য, এবং তারা নতুন করে যে রিইনভেস্টমেন্ট করতে হয়, রনি ভাই, ব্যবসায়ীদের কিছু প্ল্যান থাকে যে রিইনভেস্টমেন্ট মনে হয় বন্ধ না আছে। না, ব্যবসায়ীরা, উনি তো ব্যবসার টাকার নিরাপত্তা চায় না। আপনি এই সরকার কখন আসে যায় ঠিক না। তার মানে গ্রিন ইনভেস্টমেন্টের কোনো এনভায়রনমেন্ট না, দেখছেন না? নির্বাচিত সরকার হলে দেখেন ভারতের পলিসি পাল্টাইছে। আগে শেখ হাসিনা নিয়ে অনেক কথা বলতো, লাস্টে বলে দিছে তার ইচ্ছা যাবে কি যাবে না। এখন কিন্তু তারাও বলে যে নির্বাচিত কিন্তু সরকার হলে- আপনি তো আবার সংশয় প্রকাশ করলেন যে ভোট হবে কি হবে না, এখনো আপনি দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে আছেন। কারণ অভ্যুত্থানের শক্তি দ্বিধা বিভক্ত, দেশ ফোকলা হয়ে গেছে। সরকার বারবার বলতেছে, এতবার বলে কলা খায় না, চোরে করে কলা খাই না, আসলে কলা খাচ্ছে বলেই তো কলা খাই না। আপনি বলছিলেন যে সরকার বারবার বলতে হচ্ছে কেন যে নির্বাচন হবেই, আপনি এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। আপনি রিকশায় উঠতে বললেন, তার মানে কি কোনো মানুষ বিশ্বাস করছে না, না পরিবেশটা ধীরে ধীরে না না, একটু বৈরী হয়ে বলছি যাচ্ছে? নির্বাচন দরকার, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় আপনার দেখেন যদি কিন্তু ছাড়া কথা বলতো না। এখন সোজা কথা বলে কিন্তু মানুষ বিশ্বাস নিচ্ছে না, অনেকেই বিশ্বাস করে। কিন্তু এখন তো আর অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, কেন সুযোগ নেই? এখন তো ভোট চলছে এক প্রকার। 12 তারিখ ভোট হবে ফেব্রুয়ারির। 1/11 সময় তো 10 দিন আগে ভোট নাই হয়ে গেছে। অমন পরিস্থিতি তো সরকার নেই, না, অমন পরিস্থিতি নাই। সবগুলো রাজনৈতিক দল তো শোনেন, নির্বাচন চাচ্ছে। না না, খারাপ পরিস্থিতি। 11 সময় তো এই রাজনৈতিক একটি গোষ্ঠী নির্বাচন ভণ্ডুল করতে চাইছিল, এখন তো সেই পরিস্থিতি নেই, সবাই নির্বাচনমুখী, সবাই চাচ্ছে ভোট হোক। এখন কি ওই যে আপনি করলেন না কোন কি ইনকিলাব মঞ্চ? ইনকিলাব মঞ্চ তো বলতেছে- রাজনৈতিক দল না। না, দল না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা তো ব্লক করে বসে আছে বিচারের জন্য। বিচার করতে পারতেছেন না কেন? বিচারের সাথে কি ভোটের সম্পর্ক আছে? আছে, থাকবে না কেন? কিভাবে থাকবে না কেন? হাদি একটা সাধারণ ছেলে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা তো আলোড়িত হয়েছে। যতই বলেন আমাদের এই সাবকন্টিনেন্টে তো এটা একটা আলোচিত বিষয়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা শাহবাগ কয়েকটা দিন দখল করে আছে, আপনি দখলও মুক্ত করতে পারতেছেন না। তারা বলছে বিচার না হলে ইলেকশন হবে না, বিচার হলে আপনার ওই জায়গায় শাহবাগের সময় কাদের মোল্লার ফাঁসি আইন বদলিছে না? বদলিছে তো, এটাকেও গুরুত্ব হিসেবে উদাহরণ হিসেবে নিবেন যে তারা বলতেছে যে ইলেকশন হবে না। ওখানে তো যখন জানাজা হয় হাদির, সেদিন তো মোটামুটি কেউ আপনার সুরমা মাখা শুরু করছিল রাষ্ট্রপতি হবে, বিপ্লবী সরকার ঘোষণা হওয়ার না, কথা ছিল। এটি মনে হয় আপনার অনুমান হতে পারে। অনুমান না, ওটা ঘোষণা হয়েছিল। এটা হয়তো তথ্য এরকম আছে। একটা না, কিছু কিছু উন্নাসিকের ভিতরে এটা ছিল যে ওই দিন বিপ্লবী সরকার ঘোষণা হবে, উনি প্রেসিডেন্ট হবেন দেশের।